বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার আজকের অতিথি বসা আছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জাতীয় পার্টি, যেটি নিয়ে খুব বেশি আলোচনা এই অনুষ্ঠানে আমার অতিথিরাও করতে চান না, আমি নিজেও করতে চাই না। নির্বাচনের আগ থেকেই জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। শামীম হায়দার পাটোয়ারি আমার বায়ে বসা, আমার একেবারে ডানে বসা রয়েছেন কীটতত্ত্ববিদ এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং তারপরে রয়েছেন আরেকজন রাজনৈতিক বিশ্লেষক সালেহ আহমেদ তিতা। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। সাধারণত যে ধরনের আলোচনা দিয়ে অনুষ্ঠানটা শুরু করি, আজকে একটু ব্যতিক্রম, কিন্তু প্রত্যেকেই যদি সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে আলোচনাটা করেন, সেটি হচ্ছে যে অনেকের কাছে, বিশেষ আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সংস্কৃতি নিয়ে, সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে অনেক গর্ব করি, কিন্তু যেটি মনে হচ্ছে যে এক ধরনের ভয়ের সংস্কৃতি এবং ঘৃণার সংস্কৃতি গোটা বাংলাদেশকে আচ্ছন্ন করে ফেলেছে। এবং ভয়ের সংস্কৃতি যে কোনো ব্যক্তিকে, গোষ্ঠীকে, পরিবারকে, সমাজকে যেমন পর্যুদস্ত করে, কাবু করে ফেলে। আর ঘৃণার সংস্কৃতি, সেটি আপনারা জানেন, ওয়েস্টে আপনারা লেখাপড়া করেছেন যে পশ্চিমে স্পিচ অফ হেট্রেডকে এক ধরনের ক্রাইম হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু বাংলাদেশে এই দুটিকে অত্যন্ত প্রবল ভাবে মনে হচ্ছে আমার কাছে। সূচনা বক্তব্য প্রত্যেকের জন্য 2 মিনিট। ধন্যবাদ জিলুর ভাই। আসলে হ্যাঁ, একটি ভীতি, নিরাপত্তাহীনতা আমাদের দেশে কাজ করছে, আমি নিজেও দেখেছি 1-2 বছর ধরে। সেটি হচ্ছে সরকারি দলের মধ্যে একটি নিরাপত্তাহীনতা ছিল যে আমরা বিরোধী দলে গেলে কি করব বা কি হবে আমাদের। আমরা দেখেছি সজীবউদ্দিন জয় সাহেব যখন এয়ারপোর্টে আসছে, উনি একদিন বলেছেন যে ক্ষমতার বাইরে গেলে আমাদের ঘর থেকে পালাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী উনি একবার বলেছেন। তো ওদের মধ্যে একটি ভীতি হচ্ছে যে আমরা ইলেকশনে, ফেয়ার ইলেকশন হলে হেরে গেলে আমরা কি হবে আমাদের উপরে, এই একটা ভীতি ওদের উপর কাজ করছে। আবার বিরোধী দল যারা ছিল তাদের উপর এত বেশি নির্যাতন, আমি বলবো তাদের উপর অ্যারেস্ট, জুলুম এত বেশি হচ্ছে যে তারা সবসময় একটি ভীতির মধ্যে থাকে, তারা এখনই ঘরের মধ্যে থাকতে পারছে না। এই যে একটি ব্যাপক জনগোষ্ঠীর দুটি বড় দলের মধ্যে পারস্পরিক নিরাপত্তাহীনতা, পারস্পরিক আত্মবিশ্বাসহীনতা, বিশ্বাসযোগ্যতাহীনতা, এটি আমাদের দেশে একটি বড় রাজনৈতিক সংকট হিসেবে দাঁড়িয়েছে এবং এটির যথেষ্ট যৌক্তিক কারণও আছে। যেমন এই ইলেকশনের আগে আমরা দেখেছিলাম বর্তমান সরকারের একজন অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী বলেছিলেন এটি একটি নিয়ম রক্ষার ইলেকশন। আবার অনেকে ইলেকশন কমিশনার একবার বলেছিলেন সংবিধানকে সমুন্নত রাখার জন্য বাধ্য হয়ে আমাদের ইলেকশনটি করতে হচ্ছে, অর্থাৎ ইলেকশনে তারা বাধ্য হয়ে করছেন। যেখান থেকে আমরা ভেবেছিলাম হয়তো এই ইলেকশনের পরবর্তীতে খুব দ্রুত আরেকটি ইলেকশনের ঘোষণা আসবে, কিন্তু ঠিক ইলেকশনের কিছুদিন পরেই আমরা দেখছি 1 বছর 5 বছর টার্মটি অনেকের মধ্যে আলোচনা হচ্ছে, 5 বছরে আমরা কি করব। অর্থাৎ ঠিক ইলেকশনের আগে আওয়ামী লীগের যে অবস্থানটি ছিল সেখান থেকে এখন কিন্তু তারা অলরেডি শিফট হয়ে গেছে। তো সেখানে আবার বিরোধী দলের মধ্যে নিরাপত্তাহীনতা আসছে যে আমরা অবরোধ উইথড্র করবো, সবকিছু করবো, শান্তিপূর্ণ আলোচনা করব। সরকারি দল কি আমাদের সাথে ঠিক প্রপারলি আমাদের আলোচনা করবে কিনা, আমাদের সাথে ডিপ্লোমেসি করছে কিনা, ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করছে। ওই যে নিরাপত্তাহীনতা যেটা আপনি বললেন, সেটি কিন্তু রাজনৈতিক কালচারের মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে গেছে। এই নিরাপত্তাহীনতা এবং পারস্পরিক আস্থা অতি দ্রুত রিমুভ করা না হলে বাংলাদেশের রাজনৈতিক কালচার ডেভেলপ করতে অত্যন্ত বাধাগ্রস্ত হবে। আর ঘৃণা বিষয়ে কিছু বলবেন? ঘৃণা বিষয় যেটি হচ্ছে, আমরা একটি জিনিস দেখেছি অবশ্যই যে আমরা নিজেদের প্রশংসা যতটা করছি তার থেকে অন্যের বক্তব্যে, অন্যের বিষয়ে ঘৃণাটা বেশি করছি। এটি মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ আসনে যিনি আসীন আছেন সেখান থেকে শুরু করে মোটামুটি সবার ক্ষেত্রে আমরা বক্তব্য দেখছি গঠনমূলক বক্তব্য থেকে ঘৃণা বিষয়ক বক্তব্য, নেগেটিভ একটা অ্যাটিটিউড। অমুককে ধ্বংস করতে হবে, অমুককে রাজনীতি করতে দিব না। আসলে গণতন্ত্র মানেই কিন্তু মেজরিটেরিয়ান রুল না। গণতন্ত্রের প্রাথমিক পর্যায়ে ছিল যে যারা মেজরিটি পাবে সংসদে অথবা ভোটের, সেখানে অবশ্যই ব্যাপক একটি ভালো ইলেকশনে পার্টিসিপেশন হতে হবে। যারা মেজরিটি পাবে তারা ইলেকশন জয়ী হয়ে সরকার গঠন করবে, এটি ছিল প্রাথমিক পর্যায়ে। পরবর্তী দুটি ওয়ার্ল্ড ওয়ারই দেখা গেল যে মেজরিটিয়ান রুল যারা, তারা অন্য সমস্ত মতবাদকে সম্পূর্ণ ইলিমিনেট করে দিচ্ছে, যে কারণে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো এবং সিরিয়াস ফেলিয়ার অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস সেখানে ছিল। তখন আলটিমেটলি যে কনসেপশনটা আসছে সেটা প্লুরালিস্টিক সোসাইটি, অর্থাৎ ইয়েস ইউ হ্যাভ দ্য মেজরিটি, ইউ হ্যাভ দ্য অথরিটি টু গভর্ন দ্য কান্ট্রি, বাট তোমাকে মাইনরিটি সমস্ত ভিউকে রেসপেক্ট করতে হবে। এই জিনিসটি আমাদের সোসাইটি থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে, অর্থাৎ অপোজিশনকে এলিমিনেট করে দেয়া, অপোজিশনকে রাজনীতি থেকে বের করে দেয়া, এটি আমাদের একটি রাজনৈতিক কালচারের অংশ হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে
কেউ কিন্তু এটাতে কখনো সফলকাম হতে পারেনি। আমরা গত 15-20 বছরের রাজনীতি যদি দেখি, প্রতিবারই দেখেছি সরকারি থাকা অবস্থায় সবাই আরেকবার সরকারে আসার ক্ষেত্রে সমস্ত মাপকাঠি সাজিয়ে রাখে, কিন্তু শেষ পর্যন্ত সবকিছুই কিন্তু এলোমেলো হয়ে যায়। এবারও দেখা গেল যে একটি ইলেকশন হলো এবং সেই ইলেকশনে কিন্তু দেখা গেল জনগণ কিন্তু ইলেকশনটাকে এক অর্থে প্রত্যাখ্যানই করেছে। কারণ মাত্র 40% ভোট তারা বলছেন কাস্ট হয়েছে, যেটি তাদের নির্বাচন কমিশনের বক্তব্য এবং যেটি অবশ্যই বিশ্বাসযোগ্য না। কারণ আমরা যারা রাজনীতিতে আছি অথবা আমাদের সাথে যারা আছেন সবাই দেখেছেন কি পরিমাণ লোক আসলে ভোট কেন্দ্রে গিয়েছে। আর প্রথমেই তো এই ইলেকশনে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা যখন দিয়ে দেওয়া হয়েছে, তখনই তো প্রায় 55% লোককে ভোটের অধিকার থেকেই বঞ্চিত করে দেওয়া হয়েছে। আর বাকি যারা ছিল তাদের মধ্যে আমার মনে হয় খুব টাইনি নাম্বার অফ লোক সেখানে গিয়েছে। এবং আমরা পত্রপত্রিকায় দেখেছি যে সেখানে খুব সামান্য সংখ্যক পত্রে দেখেছি যে সেখানে প্রিজাইডিং অফিসার নিজেই ভোট দিচ্ছেন। মিডিয়াতে দেখেছি লাইভ টেলিকাস্ট হয়েছে কিভাবে একটা লোক 100টি ভোট দিয়েছেন, ছোট ছোট বাচ্চারা লাইনে আছেন। তো সবকিছু মিলাই কিন্তু একটি সাংঘাতিক একটি অভিযোগ বাংলাদেশের দিকে অঙ্গুলি হেলনে চলে আসছে যে এদেশে সুষ্ঠু ইলেকশন হয় না বা হয়নি, বা এদেশে যারা দেশটিকে এই মুহূর্তে গভর্ন করছে তারা সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে প্রপার রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আসেনি। এবং এর ফলে কি হবে, যারা দেশ চালাচ্ছে তারা কিন্তু একটা আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগবেন, কারণ তারা তো জানেন তারা কিভাবে ক্ষমতায় এসেছেন। আর যারা গভর্ন হচ্ছে তারা কিন্তু একটি হীনমন্যতায় ভুগবে জনগণ, যে আমাদেরকে এমন একটি সরকার দেশ চালাচ্ছে, এমন একটি সরকার আমাদেরকে গভর্ন করছে যারা আমাদের ভোটে আমাদের পার্টিসিপেশন সরকারের অংশীদার। এখানে একটি অংশ আমাদের দলের ইলেকশনে গিয়েছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে জাতীয় পার্টির মূল যে ভোট ব্যাংক উত্তরবঙ্গ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এই সমস্ত এলাকায় যেখানে প্রতিটি আসনে লক্ষাধিক ভোট জাতীয় পার্টির আছে, এই সমস্ত আসনের 90% ক্যান্ডিডেটই কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। আসবো আমি আপনার কাছে শুনতে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ঘৃণা এবং ভয়, ভয়ের কারণটা কি? আমরা যদি রাজনৈতিক কনটেক্সটে দেখি যে কেন, যে কোনো কনটেক্সটে ফেলেন, আমি রাজনীতি নিয়ে বলিনি, আমি আসলে আপনি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যেভাবেই দেখেন, রাজনীতি সংক্রামক, সাহস সংক্রামক না, ভয়কে সংক্রমণ করে দেওয়া যায়, ছড়িয়ে দেওয়া যায়। এখানে আমি এই দুইটা রাজনৈতিক দলের পার্সপেক্টিভে বলি। একটা দল আরেকটা দলকে ভয় করে এই কারণ যে যদি কোনো কারণে ইলেকশনে হেরে যায় তার ভয় পাওয়ার কারণ আছে। 21শে আগস্টের মতো উড়িয়ে দিতে পারে, জেলে পুড়তে পারে, কিংবা নানা রকম নিগৃহীত হতে পারে। সুতরাং এদের ভিতর একজন আরেকজনকে ভয় করে, সেই জন্য যে কোনো উপায় হোক, ওরি মারি পারি, আমাকে ক্ষমতায় থাকতেই হবে। তারই আমরা প্রতিফলন দেখলাম আজকের এই যে 5ই জানুয়ারির যে একটা কথিত নির্বাচন হলো, তার উপর ভিত্তি করে একটা তথাকথিত সরকার গঠিত হলো। এবং আমাদের ব্যারিস্টার শামীম সাহেব কারেক্টলি বলছেন, এদেশের জনগণ একটা হীনমন্যতায় ভুগবে। তারা ভাববে যে কি এক সরকার পেলাম, যেখানে আমার ধারণায় আমি গুলশানের যে সিটটায় ঢাকা 17, সেখানে আমার মনে হয় 5% লোক, 5% 2% লোক ভোট দিয়েছে কিনা আমার সন্দেহ হয়। অথচ সেখানে একজন লোক, তাকে আমরা চিনিও না, উনি নির্বাচিত হয়ে গেলেন। এটা বিচ্ছিন্নভাবে দু একটা জায়গায় ভালো ইলেকশন হয়েছে, কিন্তু বাকি সব জায়গায় এই ঘটনা ঘটেছে। এটা যদি আপনি মূল দেখেন, এখানে কিন্তু ওই ভয়। এবং আরেকটা ব্যাপার যে আমাদের যে বিরোধী দল, তারা যেখানে গণ আন্দোলন করবেন, যেটা আমরা ধারণা করতে পারি সকল গণতান্ত্রিক দেশে গণ আন্দোলন করার, প্রসেশন করার, মিটিং করার একটা অধিকারও থাকে এবং প্র্যাকটিসও করে। এখানে আমরা কি দেখলাম যে আমাদের এই বিরোধী দল বা যে 18 দল, তারা কিন্তু জনগণকে ভয় দেখিয়েছেন। তারা কিন্তু তাদের মতবাদে আনার চেষ্টা করেন নাই। তারা কি করেছেন, একটা টেরর ক্যাম্পেইন চালিয়ে দিয়েছিলেন সারা বাংলাদেশে, যেখানে আপনার মনে হচ্ছিল যেন সারা বাংলাদেশে একটা বার্ন ইউনিট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে এই ভয় কিন্তু সংক্রামিত হয়ে গেছে জনগণের ভিতরে। জনগণ অনেকেই কাজে যাচ্ছিলেন না, ভয় পাচ্ছিলেন। এটা কেন? তারাও চাচ্ছেন জনগণকে ভয় দেখাতে, এবং এই ভয় দিয়ে তারা সরকারের পতন ঘটাতে চেয়েছিলেন, কিন্তু সরকারের পতন ঘটেনি। এখানে যে জিনিসটা হয়েছে আজকের এই যে আপনি ভয় আর ঘৃণার কথায় আসলেন, কি হয়েছে, বিএনপি এবং তার যে 18 দল, তারা এক ধরনের নির্বাচনে তাদের পরাজয় ঘটেছে।
আওয়ামী লীগ একটা তথাকথিত নির্বাচন করে, একটা কথিত নির্বাচন করে, তারাও কিন্তু এক ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছেন এবং সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের জনগণের। আজকে সারা বিশ্বের দিকে তাকিয়ে আছে চাতক পাখির মতো কে একটা অভিনন্দন জানাবে। আমেরিকা থেকে অভিনন্দন আসলো কিনা, ভারতের থেকে অভিনন্দন এসেছে, আমি আমার আওয়ামী বন্ধুদের মধ্যে একটা উল্লাসের ভাব লক্ষ্য করছি। কিন্তু তারা এটাও খেয়াল করবেন, এই ভারত কিন্তু এই বঙ্গবন্ধুর মৃত্যুর দুদিন পরে মুশতাক সরকারকেও স্বীকৃতি দিয়েছিল এবং অত্যন্ত উষ্ণভাবে অভিনন্দন জানিয়েছিল। এগুলির কোনো কিন্তু মানে নাই। মানে হচ্ছে যে জনগণ তাদের এই সরকারকে খোলা মনে অ্যাকসেপ্ট করে নিচ্ছে কিনা, নিচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে যে ঘৃণার সৃষ্টি হয়েছে। ঘৃণার বশবর্তী হয়ে আমরা আমাদের যে সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরে যে আক্রমণ চালাচ্ছে, এটা ঘৃণার বহিঃপ্রকাশ। রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে লোকজন বা ব্যক্তি স্বার্থের জন্য, জমির জন্য, সম্পত্তির জন্য আজকে যে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, কেন হচ্ছে? কারণ তারা ক্ষমতাহীন, তাদেরকে আপনি ক্ষমতাবান তারা নন। এবং এই যে সংখ্যালঘুর মধ্যে যারাই সবচেয়ে বেশি ক্ষমতাহীন, তাদের উপর এই অত্যাচারটা হচ্ছে। আমি তাদের এই যে ছবি দেখে আমি অবাক হয়ে যাই যে একটা স্বাধীন দেশের নাগরিক তারা, সেখানে তাদের জড়সড় হয়ে থাকতে হচ্ছে। এটা মনে হচ্ছে যে সেই 71-এর সেই যুদ্ধকালীন অবস্থার মতো। এটা তো হওয়ার কথা ছিল না। আজকের এই 42 বছর পরে এদেশের নাগরিক কে সংখ্যালঘু কে সংখ্যা গুরু, এটা তো ভাবার বিষয় ছিল না। কিন্তু আজকে আমরা দেখতেছি, দেখবো না কেন? আপনি দেখেন, আমি এই সংখ্যালঘু হিন্দু ভাইদের বোনদের ব্যাপারটাই বলি, তারা যদি ভারতে চলে যান, তার সম্পত্তি আগে পাকিস্তান আমলে বলা হতো কি শত্রু সম্পত্তি, এখন বলা হয় অর্পিত সম্পত্তি। আমার ভাই অস্ট্রেলিয়ায় থাকে, তার সম্পত্তি তো অর্পিত সম্পত্তি হয় না, তার সম্পত্তি তো আপনার শত্রু সম্পত্তি হয় না। এইভাবে যখন রাষ্ট্র যখন তার জনগণের সাথে, তার একটা নাগরিকের একটা অংশের সাথে যখন আপনার ডিসক্রিমিনেট করে, তখন এর জন্য হতে আবার একটা কথা চালু হয়েছে যে থাকলে ভোট দিতে হবে, গেলে জমি দিতে হবে। কারণ আমরা তাদেরকে এমন ভাবে নিষ্পেষিত করে রেখেছি, তাদেরকে এমন ভাবে আমরা বিভিন্ন আইনের বেড়াজালে বন্দী করে ফেলেছি, তাদের আর কোনো উপায় নেই। কারণ আপনি এখানে এসেছেন সেকুলার ধর্মনিরপেক্ষ কথা বলে, আপনি আমাদের কনস্টিটিউশনে রাষ্ট্র ধর্ম ইসলাম চালু করে দিয়েছেন। সুতরাং এটা তো হতে বাধ্য, এই ধরনের ঘটনা ঘটবে। মিস্টার সালেহ আহমেদ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ চ্যানেল আই এর অগণিত দর্শক শ্রোতা। একটি নতুন বছর শুরু হয়, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা, ভবিষ্যতের অনেক স্বপ্ন নিয়ে, অনেক সমৃদ্ধ ভবিষ্যতের জন্য অনেক আশা থাকে। কিন্তু দুর্ভাগ্য এই জাতি, দুর্ভাগ্য এই বাংলাদেশের যে আমাদের 2014 সাল শুরু হয়েছে হিংসা, বিদ্বেষ, অনিশ্চয়তা মধ্য দিয়ে। এহেন অবস্থা গত 40-42 বছরে হয়েছে কিনা আমি জানি না, পত্রপত্রিকায় এবং বিভিন্নভাবে যা এসেছে, এরকম অবস্থা বাংলাদেশে হয় নাই এবং ভবিষ্যতে আর কোনোদিন হোক আমি চাই না। আমি পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি যে বাংলাদেশে যেন এরকম সিচুয়েশন আর এরকম কোন নতুন বছর শুরু যেন আর না হয়, যে ধ্বংস, অগ্নি, আপনি যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ, যদিও সেটা নিয়ে এমন অন্য ব্যাখ্যা আছে। এই পরিপ্রেক্ষিতে জিল্লুর রহমান সাহেব আপনি প্রশ্ন করলেন ঘৃণা এবং ভয়। রাজনৈতিক এই ভয়টা কাদের জানেন? ভয় জনগণের না। ভয় হচ্ছে, দুঃখজনক হলে সত্য, যারা আমাদের পথ দেখাবেন, যারা আমাদের ভবিষ্যৎ দেখাবেন, ভয় ঢুকে গিয়েছে আজকে সেই রাজনীতিকদের মধ্যে। যারা দেশ পরিচালনা করবেন, ভয়টা আজকে তাদের মধ্যে। তারা তীব্র ভয়ে সারাদিন ভোগেন, সারাক্ষণ ভোগেন, ঘুমাতে পারেন না, কালকে ভোরে কি হবে তারা তা জানেন না। তাদের ভয়, আমি যদি ক্ষমতায় না থাকি আমার কি হবে, আমার ভাই বললেন সেটা। তাদের ভয়, আমি যদি ক্ষমতায় না থাকি আমার সম্পদের কি হবে। আমি একটু আগে আপনার অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে দেখতেছিলাম, দুদক অলরেডি 48 জন মন্ত্রী এমপির, নবম জাতীয় সংসদের 48 জন মন্ত্রী এমপির লিস্ট করেছে নোটিশ পাঠানোর জন্য। তার মধ্যে অনেক ডাকসাইটে মন্ত্রী এমপি আছেন। তাদের মধ্যে ভয়। আর ঘৃণার কথা আপনি যে বলেছেন, সে ঘৃণা হচ্ছে জনগণের মনে ঘৃণা। তাদের ঘৃণা জন্মে গেছে এই রাজনৈতিক সিস্টেমের প্রতি, এই রাজনৈতিক দলগুলোর প্রতি। কি সরকারি দল, কি বিরোধী দল, কি অন্য আতিপাতি দল, যাদের নীল নকশা, যাদের লোভ লালসল, এর প্রতি বাংলাদেশের জনগণের ঘৃণা জমে গেছে। আমি আপনার এখানের অনুষ্ঠানে আমি এর আগে বলেছিলাম যে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, মেজরিটি মানুষ
এই পলিটিক্স চায় না, এই পলিটিক্স চায় না। আপনি একটা পত্রিকায় দেখছিলাম যে 6টা ইন্ডিয়ান পত্রিকা, আমি আপনাকে নাম বলি, দি স্টেটসম্যান, দি ইন্ডিয়ান এক্সপ্রেস, দি হিন্দু, দি টাইমস অফ ইন্ডিয়া, এরা প্রত্যেকে বাংলাদেশকে নিয়ে যা লিখেছে তাতে আমার লজ্জা হয়। আমার রাজনীতিবিদদের লজ্জা হয় কিনা জানি না, কিন্তু আমার লজ্জা হয়, আমার ঘৃণা হয়, আমার ক্ষোভ হয়। তারা আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছে, তারা ইন্ডিয়ান গভর্নমেন্টকে অ্যাডভাইস করে, এডিটোরিয়াল লিখে ইন্ডিয়ার উচিত এখন বাংলাদেশের হয়ে দুতিয়ালি করা, কূটনৈতিক কাজ করা। আমি তাদের প্রতি আপনি কেন ক্ষোভ প্রকাশ করবেন? আমি তাদের প্রতি আমি তাদের প্রতি করছি না, আপনি আমাকে রং রিড করছেন, আপনি রং রিড করছেন, আমি তাদের প্রতি না। তো সে তার কাজ করবে, সে তার অবশ্যই কাজ করবে, সে তার জন্য যেটা বেস্ট মনে করবে তা তো করবে, এটাই চিরন্তন সত্য। আমি আমার দেশের পলিটিশিয়ানরা, আমার দেশকে যারা লিড দিবেন, আমার দেশকে যারা প্রোটেক্ট করবেন, ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, ইট ইজ দেয়ার জব টু আমার দেশের মাটিতে যখন অন্য দেশের রাষ্ট্রদূত বা অন্য দেশের কোন কূটনৈতিক ব্যক্তিরা বলেন যে বাংলাদেশ নিয়ে আমি কথা বলছি, আমি সরকারে থাকলে সেই মুহূর্তে সেই রাষ্ট্রের সেই কূটনীতিককে ডাকিয়ে প্রশ্ন করতাম, হু ইউ আর টু আটার দিস কাইন্ড অফ টু ডিসকাস রিগার্ডিং মাই কান্ট্রি অ্যান্ড স্টিল ইউ আর আটারিং দ্যাট অন মাই সয়েল, স্ট্যান্ডিং অন মাই সয়েল। আমি সেই মুহূর্তে তাকে ডাকতাম, তাকে আমি জিজ্ঞেস করতাম। আমি ওই পলিটিশিয়ানদের প্রতি আমার ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ করতেছি, এবং যে ঘৃণার কথা আপনি বলছেন সেই ক্ষোভটা আমি যেটা করছি এটা সারা বাংলাদেশ আজকে এটাকে ঘাটছে। আপনি একটা জিনিস ভাবতে পারবেন না, এই যে আজকে যেই অনিশ্চয়তা, যেই নির্বাচন, যেই প্রহসনের নির্বাচন, ওনার ভাই জাতীয় পার্টিকে রিপ্রেজেন্ট করেন, ওনার দল, কি অদ্ভুত রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের সমস্ত পড়াশোনা এখন বৃথা। আপনি গণতন্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন, গণতন্ত্রের যত কোর্ট আছে সব কোর্ট আজকে বৃথা। আজকে ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে ভোট হবে, ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র চলবে, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে অনেকবার বলেছেন। আজকে আমরা কি দেখছি? এটা কি গণতন্ত্র? আজকে বিভিন্ন আশাহী কাঁঠালের আমসত্ত্ব না। আমি সিরিয়ালি বলি, আমি প্রথম ইন্ডিয়ান পত্রিকায় বললাম, দি ইকোনমিস্ট বলেন, নিউ ইয়র্ক টাইমস বলেন, আপনি আশাহী জাপান বলেন, তারা সবাই বলছে বাংলাদেশে গণতন্ত্র নাই। আমাকে কেন এই কথা, আমার গণতান্ত্রিক দেশে যে ভোটের মাধ্যমে যে দেশে সরকার করতে, এবং তথাকথিত উনি ব্যবহার করেছেন, তথাকথিত ভোটের মাধ্যমে সরকার ব্যবস্থা প্রবর্তন, সরকার ওত নিয়েছেন, তাকে আমি গণতান্ত্রিক বলবো না। তাহলে আমাদের পজিশনটা কোথায় আমাদেরকে এই রাজনীতিবিদরা নিয়ে গেছেন? এই পরিস্থিতির থেকে উত্তরণের জন্য আমাদের এই রাজনীতিবিদদের উপরে এবং এই রাজনীতির যে কাঠামো এবং যে সিস্টেম আমাদের অনগোয়িং আছে, এখান থেকে বের হওয়ার একটা পদ্ধতি বের করার জন্য, সুচিন্তিত একটা পদ্ধতি বের করার জন্য আমাদের আপামর সাধারণ জনগণকে একত্রিত করার একটা যুদ্ধ যদি আমরা এই মুহূর্তে শুরু করতে না পারি, তাহলে এই রাজনৈতিক দল যাদের অব্যবস্থা, যাদের অযোগ্যতা, যাদের অদূরদৃষ্টিতার জন্য, আপনি দেখেন, আমাকে একটু সময় দেন, যেই পর্যন্ত যেই পর্যন্ত আপনার টিকফা চুক্তি সই হয় নাই, সেই পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন আমেরিকার অ্যাক্টিভিটিসটা কি ছিল। যেই দিন থেকে টিকফা সই হয়ে গেল, সেই দিন থেকে আমেরিকার অ্যাক্টিভিটিস কিন্তু অন্য হয়ে গেল। আজকে আপনাকে আমি এটা বলে শেষ করে দেই, এই যে প্রধান বিরোধী দল, পূর্বের বিরোধী দল বিএনপি ইলেকশনে আসতো না, আমাকে বিএনপির বহু নেতা, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বা আমার জন্য যারা চিনেন তারা আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন, বিএনপি কেন ইলেকশনে আসতো না। এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন, আমি আপনার চ্যানেল লাইনে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলি, যেটা এক্সপ্লেইন করবো আমি পরবর্তীতে। বিএনপি আতাত করেছে, আতাত অন্য কেউ করে নাই। যারা করেছে, যেই অপশক্তির সাথে, যেই শক্তির সাথে আতাত করে এই তথাকথিত ইলেকশন হয়েছে, সেই শক্তির সাথে বিএনপিও আতাত করেছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া আতাত করেছেন। আমাকে এখনই যদি বলতে বলেন বলবো, অথবা সময় দিলে আমি বলবো, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পিপল শুড নো ইট। নিঃসন্দেহে এটি ইন্টারেস্টিং পয়েন্ট আপনি রেজ করেছেন, আমরা শুনবো। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যে নির্বাচনী আপনি বলছিলেন, এটি অন্য রকমের, অন্য ধরনের নির্বাচন, নিশ্চয়ই ইতিহাসের তালিকায় এটি যে কোনো ভাবেই হোক না কেন এটির স্থান থাকবে, এবং এই নির্বাচনে কেউ বর্জন করলেন, কাউকে দেখলাম আমরা তিনি প্রার্থী হলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রার্থী নেই, কাউকে দেখলাম তিনি প্রার্থী হতে চান না কিন্তু তিনি প্রার্থী হয়েছেন এবং তিনি বিজয়ী হয়েছেন, কাউকে দেখলাম যিনি বললেন যে এই নির্বাচনে গেলে আমি আত্মহত্যা করব, আমার রিভলভারের মধ্যে 4টা বুলেট লোড করা আছে, তিনি দেখলাম শপথও নিচ্ছেন। অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, তিনি মন্ত্রী হয়ে গেছেন। তো আপনি তো নির্বাচন করতে গিয়েছিলেন এবং আমি যতদূর জানি যে শেষ পর্যন্ত আপনি নির্বাচন করেননি, প্রত্যাহার করে নিয়েছেন। তো আপনার দলের, এখন তো আপনার দল বাংলাদেশের
বিএনপি এখন বিরোধী দল না, বিরোধী দল হচ্ছে আপনার দল জাতীয় পার্টি, আবার আপনার দল সরকারও আছে। এটা অভিনব গণতন্ত্রে এরকম সাধারণত দেখা যায় না। আবার এই প্রশ্নের উত্তর আপনার সঙ্গে চাই, সেই সঙ্গে আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি করতে চাই যে বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলের অ্যাডভাইজারি কাউন্সিল আছে, আমরা জানি সেখানে মোটামুটি বয়োবৃদ্ধরা স্থান করে নিয়েছেন, বা যাদেরকে একটু রাজনীতির সাইডলাইনে দুই নেত্রী রাখতে চান তাদেরকে সেখানে জায়গা করে দেন। কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান, আপনার চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ একসময় অত্যন্ত গ্ল্যামারাস এবং বেশ রোমান্টিক পুরুষ, তো তার উপদেষ্টারা বেশ ইয়াং, যেমন আপনি কিছুদিন আমরা টেলিভিশনে দেখলাম ববি হাজ্জাজ। তো আপনারা তাকে আসলে কি পরামর্শ দেন, মানে কি পরামর্শের ভিত্তিতে তিনি আমাদেরকে এরকম গণমাধ্যমকে দৌড়ঝাঁপ করাচ্ছেন, সকালে এক দৃশ্য, দুপুরে আরেক দৃশ্য, বিকাল আরেক দৃশ্য, তার দলের এক এক নেতা এক এক রকম কথা বলছে, কোন তাল, মানে উনি যেমনটা বলছিলেন যে রাষ্ট্রবিজ্ঞান এই হিসাব মেলাতে পারবে না, আসলে কোন বিজ্ঞানী এই হিসাব মেলাতে পারবে কিনা সেটি আমার যথেষ্ট সংশয়। ভাই আসলে একটি ব্যাপার আমার কাছে সবসময় সন্দেহের মনে হয় যে এরশাদ স্যার আসলে ফ্রিলি রাজনীতি করতে পারেন কিনা, অর্থাৎ ওনার যেটা মনে হয় উনি ওনার দলটাকে সেভাবে সবসময় ধাবিত করতে পারেন কিনা। তো এবারের ইলেকশনে আমরা যদি দেখলাম প্রথম দিকে এরশাদ স্যার বলেছেন ফ্রিলি রাজনীতি করা বলতে আপনারা কি বোঝান আমি জানি না। একটি শুনি যে আপনার দলের মধ্যে জেলের জুজু, মানে জেলের ভয় কাজ করে, কিন্তু ম্যান্ডেলার ইতিহাস আমরা এখানে কিছুদিন আগে তিনি মারা গেলেন আলোচনা করি, 27 বছর জেল কেটেছেন। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলি, 16-17 বছর তিনি জেলে কাটিয়েছেন। বহু নেতা বাংলাদেশে এখনো মন্ত্রিসভায় আছেন যাদের জীবনের অনেক বছর তারা জেলে কাটিয়েছেন। তো রাজনীতি করবেন আবার জেলের এত ভয়, সেটি প্রধান বিরোধী দলের ক্ষেত্রে প্রযোজ্য, আপনাদের দলের ক্ষেত্রে রাজনীতি করলে অবশ্যই জেলের ভয় পাওয়া উচিত না। যে যেটি বিশ্বাস করে সেটিতে ফার্মলি অবস্থান থেকে সেখানেই অবস্থান নেওয়া উচিত। তো এবারের ইলেকশনে প্রথমেই আমাদের পার্টির অবস্থান ছিল সকল পার্টি না আসলে আমরা ইলেকশনে যাব না, এটি পার্টির চেয়ারম্যান ওপেনলি অনেক জায়গায় বলেছেন। তারপরে একটি পর্যায়ে উনি ইলেকশনে গেলেন, আমরা সবাই নমিনেশন নিলাম, জমা দিলাম, দেন একটি পর্যায়ে আবার আমাদেরকে উনি প্রত্যাহার করতে বললেন। এবং এর পিছনে একটি কারণ হতে পারে উনি তো ভেবেছিলেন যে উনি গেলে বিএনপিও আগ্রহী হতে পারে ইলেকশনে। যখন সেটি হলো না তখন উনি সরে আসলেন। যখন উনি সরে আসলেন তখন অবশ্যই জাতীয় ব্যাংকের ভোট ব্যাংকের মেজরিটি ক্যান্ডিডেট সেখান থেকে কিন্তু সরে আসছে। এরপরে কিছু নাটকীয়তা হয়েছে, সিএমএইচ উনি 1 মাস আছেন এবং সেটি অবশ্যই স্বাভাবিকভাবে থাকা না, সেটা জনগণ সবাই সেই প্রশ্নটি করছে যে উনি কি আসলে আটক ছিলেন নাকি অসুস্থ ছিলেন, সেটি খুব দ্রুত হয়তো খোলাসা হয়ে যাবে। কিন্তু এখানে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে উনি কিন্তু 3টি আসন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। তার মধ্যে 3টি আসনেই প্রত্যাহারের যথাযথ অ্যাপ্লিকেশন উনি দিয়ে দিয়েছিলেন। 2টি আসনে একটি টেকনিক্যাল এরর দেখানো হলো যে ওনার ক্ষমতাপত্র বা পাওয়ার অফ লেটার অফ অথরিটি দেয়া নেই, যে কারণে এটি প্রত্যাহার হবে না। তো এটি ডিসি একটি অভিনব ক্ষমতা এক্সারসাইজ করেছে, কিন্তু সেটি হচ্ছে ডিসির মূল কাজটা হচ্ছে যে যখন কেউ মনোনয়ন নিবে সেই মনোনয়ন জমা দেওয়ার পরে সেখানে কোনো ভুল আছে কিনা মনোনয়নপত্র বাতিল করার ক্ষেত্রে। কিন্তু আমি মনোনয়নপত্র প্রত্যাহার করছি, আমার প্রত্যাহারের আবেদনটা বাতিল করার ক্ষমতা আদৌ ডিসির আছে কিনা এটি কিন্তু খুবই সন্দেহান। আর একটি লোক যখন একটি চিঠি দিয়ে বলছে আমি প্রত্যাহার করলাম, একই সাথে মিডিয়াতে বলছে আমি প্রত্যাহার করলাম, আমি ইলেকশন করব না, তখন আমার মনে হয় না ডিসির এখানে কোনো ক্ষমতা আছে তাকে জোরপূর্বক ইলেকশনে রাখার। তারপরও 3টি আসনের মধ্যে 2টি আসনে এরশাদ স্যারকে ইলেকশন করানো হলো। একটিতে উনি অলমোস্ট আনকন্টেস্টেড জিতে গেলেন, কারণ সেকেন্ড ক্যান্ডিডেট যিনি ছিলেন তিনি খুবই আওয়ামী লীগ বর্ণ করে। আরেকটি আসনে লালমনিরহাটে খুব হাস্যকর, যেখানে দেখা গিয়েছে এরশাদ স্যার মাত্র 5000 ভোট পেয়েছেন, যেটি একটি অবিশ্বাস্য ব্যাপার। সো সেই হিসেবে অবশ্যই তার পক্ষে কেউ কিন্তু ভোট চায়। কিন্তু উনি ইলেকশন না করলে উনি শপথ নিলেন কিভাবে? এটি আসছি আমি। হ্যাঁ, এরপরে দেখা গেল যখন শপথ নিল হলো, প্রথম দিন উনি শপথ নিচ্ছেন না, সেটিও একটি মেসেজ। কিন্তু উনি প্রথম দিন একসাথে দলের সবার সাথে শপথ নিলেন, রাইটলি অর রংলি। দেন দেখা গেল যে উনি পার্টির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও উনি কিন্তু বিরোধী দলের নেতা হলেন না। অর্থাৎ এই ইলেকশন প্রসেসে তার যে ইনভলভমেন্ট নেই এটি কিন্তু নানা জানাচ্ছেন ওনার। হ্যাঁ, আশীর্বাদ করে দিয়েছেন, এটি একটি আছে। আরেকটি হচ্ছে পরবর্তীতে উনি শপথ নিলেন, সেটিও একটি কোশ্চেন, সেটিও তিনি হয়তো একসময় বলবেন উনি কেন নিয়েছেন, হয়তো ইলেক্টেড হয়ে গেছেন এখন, না হলে অন্য জটিলতা হতে পারে। কিন্তু আরেকটি এখানে জটিলতা তৈরি হয়েছে, সেটি হচ্ছে আমাদের দলের কিছু এমপি মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন। এখন ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টে বা ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টে এটি একটি সিস্টেমের সাথে কিছুটা ইনকনসিস্টেন্ট হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে চাই আমার দলে যতজন লোক মন্ত্রী হবে আমি খুশি হব, এতে দল ফ্লারিশ হবে, আমার নেতাকর্মীরা অনেকেই অ্যাকোমোডেশন পাবে। বাট একটি ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টের 2টি বেসিক ক্রাইটেরিয়া আছে, একটি হচ্ছে কনফিডেন্সিয়ালিটি আর একটা হচ্ছে কালেক্টিভিটি। অর্থাৎ যখন কোন ক্যাবিনেট মিটিং বসবে সেখানে কিন্তু প্রাইম মিনিস্টার সহ ক্যাবিনেট যা আলোচনা করবে যত ডিফারেন্স থাকুক সেটা বাইরে কখনো লিক করা যাবে না, এটি কিন্তু একদম আমাদের সংবিধানেও আছে। আরেকটা হচ্ছে কালেক্টিভিটি, অর্থাৎ এই ক্যাবিনেট যারা থাকবেন
তারা প্রত্যেকে যতই মতপার্থক্য থাকুক পাবলিকলি তারা এক সুরে কথা বলবেন। যদি কোনো মিনিস্টার কখনো মনে করেন উনি গভর্নমেন্টের সাথে ডিফার করবেন, তাহলে তাকে আগে রিজাইন করতে হবে, তারপর তাকে ডিফার করতে হবে। যেমন ইরাক ইস্যুতে টনি ব্লেয়ারের সাথে ডিফার হয়েছিল রবিন কুকের, এবং রবিন কুক কিন্তু সেই সময় রিজাইন করেছিলেন। দেন উনি ওপেনলি বলেছিলেন যে আমি এটা অপোজ করছি। পত্রিকার অনেকে তখন বলতো রবিন গুড। তো আমাদের এখানে একটি সংকট দেখা দিচ্ছে। সংকটটা হচ্ছে আমাদের জাতীয় পার্টি যেহেতু বিরোধী দল, এবং এই বিরোধী দল যদি কখনো বর্তমান সরকারের সাথে কোনো একটি বিষয়ে ডিফার করেন, তাহলে তাদের এমপিরা যারা মন্ত্রী হলেন তারা কি সরকারের সাথে ডিফার করবেন নাকি তারা নিজের দলের সাথে ডিফার করবেন? তো এটি একটি কোশ্চেন রয়ে গেল। যদি নিজের দলের বিরুদ্ধে তারা ডিফার করেন, তাহলে তাদের কিন্তু আন্ডার আর্টিকেল 70 তাদের ফ্লোর ক্রসিং এর জন্য সংসদ সদস্য পদ থাকবে না। আর যদি ওনারা দলের কথা মেনে নিয়ে ক্যাবিনেটের সাথে ডিফার করেন, তাহলে কিন্তু ওনারা মন্ত্রী থাকতে পারবেন না অ্যাজ পার সংবিধান। তো এই একটা কনফিউশন কিন্তু রয়ে গেছে। তো সেই কনফিউশনটা আমি জানি না কিভাবে ডিল হবে, সংসদ শুরু হলেও তো হবে। আর সেকেন্ড যে প্রশ্নটি আপনি বললেন অ্যাডভাইজারের, মাননীয় চেয়ারম্যানের অ্যাডভাইজার দুজন দেখে আসলে আমি একটি কথা বলবো, দুঃখের সাথেই বলবো, আমাদের তিনটি দলেরই এখন যদি আমরা ধরি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই তিনটি দলেরই একটি বড় ডিফেক্ট রয়ে গেছে। সেটি হচ্ছে তিনটি দলেই কোনো ইন্টারনাল গণতন্ত্র নেই। এটি একদম সর্বজন স্বীকৃত। বিএনপিতে খালেদা জিয়া যেটি বলবে সেটি বেদবাক্য, মহামান্য খালেদা জিয়া। আওয়ামী লীগে শেখ হাসিনা মাননীয় প্রাইম মিনিস্টার যেটি বলবেন সেটি বেদবাক্য, এবং একই রকম এটা জাতীয় পার্টি, এ থেকে কোনো এক্সেপশন না। এবং জাতীয় পার্টিতে এটি একটু বেশি হয় যৌক্তিক। এর কারণ হচ্ছে আওয়ামী লীগের ফাউন্ডার ফাদার যিনি ছিলেন বা যারা ছিলেন, তাদের পরবর্তীতে এখন সেকেন্ড জেনারেশন আওয়ামী লীগ চালাচ্ছে। বিএনপিতে যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার ওয়াইফ চালাচ্ছে, সেকেন্ড জেনারেশনে চলে গেছে। কিন্তু জাতীয় পার্টি একটু ডিফারেন্ট এই কারণে থার্ড জেনারেশন আরো প্রভাবশালী হতে পারে ওখানে। হ্যাঁ, জাতীয় পার্টিতে এখনো যিনি প্রতিষ্ঠাতা তিনি বেঁচে আছেন এবং অ্যাক্টিভ আছেন, তিনি দল চালাচ্ছেন। তো সভাপতি তার ইম্প্যাক্টটা ওভারওয়েলমিং। তবে এবার বোধহয় মনে হচ্ছে যে সেকেন্ড জেনারেশন অনেক বেশি পাওয়ারফুল, পাওয়ারফুল করছেন, তরুণদেরকে উনি প্রাধান্য দিচ্ছেন। হয়তো বা একসময় আমরা তরুণরা আরো বেশি পার্টিতে অ্যাক্টিভ রোল প্লে করব। আপনি দু লাইনে একটু বলবেন যে আপনার ফিলিংস কি, এই যে অনেকে মন্ত্রী হয়ে গেল, আপনার দলের 33 জন সংসদে গেল, কিন্তু আপনারা একটা ট্র্যাপড হলেন। আমরা কিছুটা ট্র্যাপ ফিল করছি না এই কারণে যে একটি দিক থেকে আমরা কালিমা মুক্ত হলাম, যে এই কালিমাময় ইলেকশনের কালিমাটা আমাদের গায়ে লাগলো না। সো আমরা খুব বুক ফুলিয়ে বলতে পারবো যে না, আমি কোনো অন্যায় করিনি। আপনারা যখন মার্গারেট থ্যাচারের আমল যদি কনসিডার করেন, ব্রিটেনের গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে আয়রন রোল প্লে করেছিলেন মার্গারেট থ্যাচার। ওনার কনফিডেন্সটা কোথায় ছিল? ওনার কনফিডেন্সটা ছিল উনি জানেন ওনার ক্যাবিনেটে যেই ওনার সমালোচনা করুক, পার্লামেন্টে যেই সমালোচনা করুক, জনগণ ওনার সাথে আছে। এবং মার্গারেট থ্যাচার প্রথম 1 বছর প্রচন্ড এক্সট্রিম কিছু স্টেপ নিয়েছিলেন। ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছিলেন, অনেক কিছু বন্ধ করে দিয়েছিলেন, লুজিং কনসার্নের সাবসিডি বন্ধ করে দিয়েছিলেন। ব্যাপক একটি রায়ট ওনার বিরুদ্ধে হতো, এবং সেই রায়টে এমনও হয়েছে অনশন করতে করতে মানুষ মারা গেছে, কিন্তু আয়রন লেডি তার জবাব থেকে ফেরত আসেনি। তো সেটি উনি পেয়েছিলেন বিকজ উনি জানতেন উনি জনগণ। এবং যে কারণে দেখা গেছে পরবর্তীতে ওনার ক্যাবিনেটের সবাই বা ওনার পার্টির সবাই ওনাকে পার্টির চিফ থেকে সরিয়ে দিল। তখনও উনি ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। কিন্তু যেহেতু বাই কনভেনশন যদি পার্টির চিফের পদ থেকে ওকে সরে দেওয়া হয়, উনি আর প্রাইম মিনিস্টার থাকতে পারেন না, উনি কনভেনশন মেনে নিয়ে সরে গেলেন। তো ওনার কিন্তু ওই আত্মবিশ্বাসটা ছিল, কারণ জনগণ। কিন্তু আমি যেটা মনে করি, আজকে যারা ইলেক্টেড হলো, একটু যে শেষ করছি, তারা কিন্তু এই জনগণের কনফিডেন্সটা তাদের মধ্যে থাকবে না। ডক্টর চৌধুরী, আপনি বলবেন না মিস্টার সালামের কথা শুনে আপনি বলতে চান, কারণ উনি আরেকটা অত্যন্ত ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে, আপনি যদি বলতে চান। ভুলে যাবো টানটা আপনার, ওনার এই পয়েন্টটা যেটা যে এরশাদ সাহেব কেন জেলকে ভয় পাচ্ছেন। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন। অ্যাকচুয়ালি এরশাদ সাহেবের দলের অনেক লোকই জেল খাটছেন, এরশাদ সাহেব নিজেও 6 বছর জেল খাটছেন। উনার ভয়ের কারণটা হলো উনার বয়স 86। উনি জেলে গেলে উনি খুব সম্ভব জীবিত ফেরত আসতে পারবেন না, এটাই হলো মূল কথা। কিন্তু 80 ঊর্ধ্ব অনেকে কিন্তু এখন জেলে আছে, কিন্তু জেলে কে যেতে চায় বলেন? উনি ভয় পাচ্ছেন যে উনি যদি কোনো কারণে এই মঞ্জু হত্যা কেসে ওনাকে ঝুলিয়ে দেওয়া হয়, 8-10 বছর উনি জেলে থেকে উনি আর জীবিত হবে। সেই জন্য জেলের ভয়টা ওনার জন্য খুবই অ্যাকিউট। আই হ্যাভ সিম্প্যাথি ফর হিম অ্যাট দিস এজ। উনি যে বেচারা যে কিভাবে এগুলিকে হ্যান্ডেল করতেছে, এটা একটা বিরাট একটা ব্যাপার। আর ওই যে মন্ত্রিসভা বললেন, উনি তো ব্যারিস্টার সাহেব তো সুন্দরভাবে বললেন যে এটা একটা বিরাট প্রবলেমের মধ্যে পড়বে। আমাদের প্রাণীবিজ্ঞানে একটা আছে, কিছু কিছু স্পেসিস আছে, তাদেরকে বলা হয় হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট হচ্ছে একটু প্রাণী একই সাথে স্ত্রী, একই সাথে পুরুষ, এ ধরনের আছে, বিরল। এই বিভিন্ন রকম আমরা বলি এখানে যে
আমাদের হিজড়া সম্প্রদায়ের মতো? আমি ওই টার্মটা ইউজ করতে চাচ্ছিলাম না। কেন? তাতে লিঙ্গ বৈষম্য হবে। আমি বরং মলাস্কের মধ্যেই থাকি। মলাস্কে এই ধরনের বিরল প্রজাতি আছে যাদেরকে বলা হয় হার্মাফ্রোডাইটিক স্পেসিস। এই যে জাতীয় পার্টির যে এই যে মন্ত্রিসভাটা হচ্ছে, এটা একটা ওই ধরনের বিরল ঘটনা ঘটবে। বহু দেশে স্টাডি করবে যে কিভাবে এটা ফাংশনিং হলো, যদি এটা এই মন্ত্রিসভা ঠিক মতো ফাংশন করে। আরেকটা ইস্যু পয়েন্ট, যে আমার দৃষ্টিতে, আমি লয়ার না, উনারা লয়ার। আচ্ছা, যদি পার্টি প্রধান বলে দেয় যে আমার এই প্রতীক, কোন লাঙ্গল প্রতীক কাউকে দেবা না, সেখানে ইলেকশন কমিশন এই লাঙ্গল প্রতীককে দিতে পারে? যদি দেয়, সেটা কি আইন সঙ্গত হয়? এবং আমার কাছে তো মনে হচ্ছে যে টোটালি মানে আইন বহির্ভূত ভাবে এরাই নির্বাচিত। এরশাদ সাহেব নিজে ডিক্লেয়ার করেছেন যে আমি ইলেকশন থেকে উজ্জ্ব করে আসতেছি। কি অবাক কাণ্ড! মানে আমরা এরপরে হয়তো 10-20 বছর পরে স্টাডি হবে, প্রধান বিরোধী দলের নেত্রী বালুর ট্রাকের পিছনে বন্দী, দ্বিতীয় বিরোধী দল, এই দ্বিতীয় বৃহত্তম দল, এই জাতীয় পার্টির প্রধান, উনি সিএমএসে বন্দী। তারপরে একটা ইলেকশন হলো, সিএমএস থেকে উনি বন্দী অবস্থায় আসতেন, তাকে ধরে নিয়ে আসা হলো। সেখানে সবাই কিন্তু উনি ভয় পাচ্ছেন, সেটিও বলছেন। উনি ভয় পাচ্ছেন সাহসী পুরুষ। উনি রিভলভারে 4টে গুলি লোড করে বালিশের নিচে রেখে দিয়ে। শুনেন, আমার ছোট ভাই অস্ট্রেলিয়াতে করবেন বলে সাইকিয়াট্রিস্ট, আমি জানি যে ওইখানে কি করে, যদি কেউ সুইসাইডের হুমকি দেয়, পুলিশ নিয়ে ওদেরকে ধরে আনা হয়। এই ধরে এনে ডক্টর ধরে আনে এবং কাগজের পোশাক পরায় তাদেরকে রেখে দেয় সুইসাইড ওয়াচে। এখন এরশাদ সাহেব যেভাবে এটা করলেন, তা আমার মনে হয় যে আইদার হি ইজ এ সাইকিয়াট্রিক পেশেন্ট অথবা পাকা অভিনেতা। এই অভিনেতা আমাদের এই বেলি রোডের নাটকের যে নাটক পাড়া 12টা বাজিয়ে দিয়েছেন। আমরা কি সবাই এরশাদ সাহেবের এই ধারাবাহিক নাটক দেখবো, না ওই নাটক দেখবো? এটা আসলেই কি দুর্ভাগ্য, বাংলাদেশের গণতন্ত্র আজকে নাটকতন্ত্রে রূপান্তরিত হয়ে গেছে। সালেহ আহমেদ, আমার মনে হয় আপনি যেখানে শেষ করছেন সেখান থেকে। ধন্যবাদ। আমি সেখান থেকে শুরু করতে চাই। সেইটার সূত্রপাত আপনার এখানে 2008-এ করেছিলাম আমি, যে বাংলাদেশের রাজনীতি করবে জনগণকে নিয়ে রাজনৈতিক দল। না, আমার মনে হয় যে আমি ওই পয়েন্ট, সেইটাই বিএনপি যে কোথায় গেল, কেন এটাই আতাতটা কোথায়? আতাতটা রাজনীতি করবে সে জনগণের সাথে। সে শুধু যে জনগণের উপরে তার নির্ভরতা বাদ দিয়ে সে যদি অন্য কারো উপরে নির্ভরশীল হয়ে যায়, সেখানেই ভয়টা থাকে এবং কারণটা থাকে। যে পয়েন্টটা বিএনপির ব্যাপারটা বলতে হলে পরে আমাকে জামাতের ব্যাপারটা বলতে হবে। 2008 সালে আমি বলেছিলাম যে যারা আমাদেরকে নিয়ে প্ল্যান করে, যেই শক্তিগুলি আতাতটা যেইখানে হয়েছে, যেই শক্তিগুলো আমাদেরকে নিয়ে আতাত করে, তারা যখন ওয়াচ করে যে আমাদের রাজনৈতিক দলগুলোর অ্যাক্টিভিটিস কি, তাদের ক্যাপাবিলিটি কি, তাদের এফিসিয়েন্সি কি, এগুলো করে তারা অনেক নীল নকশা করে। কারণ আমরা জানি যে জিও পলিটিক্স ঘুরে আমার বাংলাদেশ ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস। সেইখানে বিএনপির আতাতটা শেষ করে নি, তাহলে আরো বেটার হবে। মানুষজনের মধ্যে এটা আছে যে আপনি দেখেন যে 5ই অগাস্টের আপনি বলছেন, আপনি নিশ্চিত করে বলবেন মানুষজনের মধ্যে কি ধারণা আছে সেটা। বেসিক্যালি আপনার মানুষজনের কথাটাই হচ্ছে গিয়ে নিশ্চিত। আপনি যে কথাই বলেন না কেন, আমরা যখনই আপনি পলিটিক্স নিয়ে আলোচনা করবেন সেটা মানুষজনের কথা। আপনি যখন নিশ্চিত বলবেন সেটাও কিন্তু ওই মানুষজনেরই কথা, কারণ আপনার পলিটিক্স ইজ রিলেটেড উইথ দি পিপল। আপনি যদি পলিটিক্সকে যখনই এই রাজনৈতিক দলগুলো রাজনীতিকে গুজব আছে, কানাঘুষা আছে, অনেক রকমের গুজব কানাঘুষা আপনি বলতে পারেন, কিন্তু যা কিছু রটে কিছুটা তো বটে, এটাও সব সময় নয়। কিন্তু এই কথাটা তো হয়েছে। আমি আপনাকে বলি, 5ই অগাস্টের গাজীপুরের ইলেকশন যখন হলো, যে এবং তার আগের যে পূর্ববর্তী আরো 4টা ইলেকশন হলো, সেই ইলেকশনে বিএনপির ভূমিধস বিজয় পরে এটা হয়ে গেল যে বিএনপি ইজ ইন পাওয়ার। তাদের রাজনৈতিক, তাদের নেতা নেত্রীর মধ্যেও এসে গেল, ওই ভাবও এসে গেল যে তারা পাওয়ারে চলে গিয়েছে, তারা ইটস নো ম্যাটার। এবং ইলেকশন পর্যন্ত, এবং আমি যে 6টা ইন্ডিয়ান পত্রিকার রেফারেন্স দিলাম, ওই এডিটোরিয়ালের মধ্যেও লেখা আছে যে বিএনপি যদি ইলেকশনে আসতো, বিএনপির পাশ করার সম্ভাবনা বেশি ছিল। যে কোনো ইলেকশন, সেটা যার আন্ডারে যে ইলেকশনে হলো, বিএনপি আসতো না কেন? যে কথাটা আমি বলেছিলাম, কেন আসতো না? আপনি দেখেন, এবার যদি ইলেকশনে, একটা ইলেকশন আমরা ধরে নেই, ইলেকশন হয়েছে, সেখানে বিএনপি পার্টিসিপেট করেছে, অন্য সব রাজনৈতিক দল পার্টিসিপেট করেছে, তাতে বিএনপির জেতার সম্ভাবনাটা বেশি ছিল। এটাই ছিল পাবলিক পারসেপশন, যে জন্য আমি জনগণ বারবার করে বলছি, যে ইলেকশনই করতে আপনি যত রিগিং করেন, যা করেন না কেন,
বিএনপির জিতে আসার সম্ভাবনাটাই বেশি ছিল। এটা আমরা বুঝি, এটা মানুষ বোঝে, এটাকে বেগম খালেদা জিয়া বোঝেন না, তার দলের লোকজন বোঝেন না? বোঝেন, তার দলের লোকজন উনিও বোঝেন। কেন আসলেন না উনি? এটাও ধ্রুব সত্যি কথা, এটাও ধ্রুব সত্যি কথা। এইবার যিনি যে সরকার ফর্ম করবে, সেটা বিএনপি করুক বা আওয়ামী লীগ করুক ভোটে জিতে, তাকে ভারতের সাথে একটি সুসম্পর্ক, এবং সেটা কোনো হাইড অ্যান্ড সিক হবে না। আমাদের সাথে ভারতের সাথে গত 5 বছরে যেই ব্যাপারে যেই চুক্তিগুলো হয়েছে এবং যা যা হয়েছে, সেখানে আর কোনো হাইড অ্যান্ড সিকের কোনো স্কোপ নেই, সেটা রাখে নেই। ভারতের অ্যাক্টিভিটিস, কথাবার্তা, যেটা আমি ওই সময় বললাম যে আমাদের মাটিতে দাঁড়িয়ে যখন বলে বাংলাদেশ নিয়ে আমরা আমেরিকার সাথে কথা বলেছি, উইওয়ার আমাকে নিয়ে কথা বলেছে, তাকে ডেকে জিজ্ঞেস করবো না তুমি কি কথা বলেছো আমাকে নিয়ে? তো সেই জায়গাটায় যে ভারতের সাথে তাকে সদ্ভাব রেখে এবং ওপেনলি সদ্ভাব রেখে চলতে হবে যে সরকারে আসবে। বিএনপি পলিটিক্সের ওয়ান অফ দি মেজর ক্যাপিটাল হচ্ছে ভারত বিদ্বেষ। বিএনপি পলিটিক্সের মেজর ক্যাপিটাল হচ্ছে ভারত বিদ্বেষী পলিটিক্স। এনটি আওয়ামী লীগ একটা ক্যাপিটাল, ভারত বিদ্বেষ একটা ক্যাপিটাল। এইবার যে সরকারে আসবে তাকে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার থেকে তাকে সরা কঠিন কঠিন। যদিও গত 5 বছর আওয়ামী লীগ এটা নিয়ে খেলে, এবার ইলেকশন ইস্যুতে এটা নিয়ে এসে সে রাজনৈতিক খেলা, সে কিন্তু আওয়ামী লীগ তো বিচার করেছে, সেটাই বললাম, সে রাজনৈতিক ভাবে খেলেছে, তার স্ট্র্যাটেজি, এটা প্রত্যেক দলেরই সেটা রাইট আছে, সে তার মতো স্ট্র্যাটেজি অনুযায়ী খেলবে, এবং সে খেলে ইলেকশন পর্যন্ত এনে সে রায় দিয়েছে। এখন ওটা নিয়ে কথা বলতে গেল, ওটা যে কথাটা হয়েছে, যে সরকারে আসবে তাকে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। এই যুদ্ধাপরাধী কারা? তারা হচ্ছে বিএনপি পলিটিক্সের আর একটা পলিটিক্যাল বন্ধু, পলিটিক্যাল পুঁজি। তার এই পলিটিক্যাল পুঁজি, এই যে দুইটা মেজর পলিটিক্যাল পুঁজি, বিএনপিকে এই দুইটা পলিটিক্যাল পুঁজিকে নিয়ে রিস্ক নিতে হতো। সে যদি সরকারে আসতো তার অল্টারনেট থাকতো না, তাকে যুদ্ধাপরাধীদের বিচার করতে হতো, তার পলিটিক্যাল বন্ধু হারাতো সে, তাকে ভারতের সাথে সুসম্পর্ক রেখে এবং কোনো হাইড অ্যান্ড সিক নাই, তাকে ওপেনলি ভারতের সাথে ভারতের ডিমান্ড এবং সবকিছু করতে হতো। সেটাও ভারতের বিএনপি পলিটিক্সের আপনার তার ক্যাপিটালের লস হতো। এন্ড থার্ড অপশন তাকে যেটা দেওয়া হয়েছে, যেটা আপনি যে গুজবের কথা, এতক্ষণ আমি কোনো গুজব বা কোনো আমি একদম থরো যেটা অ্যানালাইসিস সেটা বললাম। এইটা যেটা বলছি, এটা ছিল যে গুজবেরও ভিত্তি আছে, সেটাও আমি বলবো। আমাদের বর্তমান আইনমন্ত্রী, ওনার মুখে আমি শুনেছি যে নতুন আইনমন্ত্রী যে হয়েছেন আনিসুল হক সাহেব, খালেদা জিয়াকে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে নাকি যে আপনি ইলেকশনে আইসেন না, আপনি নাটক করেন। সৈয়দ আশরাফ সাহেব অনেক কথার মধ্যে বোধহয় একটা কথা সত্যি বলেছেন, খালেদা জিয়া নাটক করছেন, এটা সত্যি কথা ছিল বলে অনেকে বিশ্বাস করেন। আপনি নাটক করেন, যা করেন, আপনি আইসেন না, আপনার এর পরিবর্তে আপনার ছেলেদের কোনো কনভিকশন দেওয়া হবে না। তার উৎকৃষ্ট উদাহরণ যেই একটা রায়, তারেক জিয়ার যে রায় হলো, আপনার খোদ অ্যাটর্নি জেনারেল অবাক হয়েছেন, এবং যারা সংশ্লিষ্ট লয়ার ছিলেন তারা বলেছেন যে বেগম পুত্র এখন অনেক কঠিন মামলায় আসামি আছেন। আপনি দেখবেন, আপনাকে দেখলাম আমি আজকে আপনার এখানে যেই পলিটিক্সের মধ্যে আমরা ঢুকে গেছি, জনগণ বিবর্জিত যে পলিটিক্সের মধ্যে ঢুকে গেছি, আপনাকে আপনার এই অনুষ্ঠানে আমি আরো অনেক কথা বলেছি, আপনাকে বললাম যে উনি অন্য পিকচার নেবে, সেই অ্যারেঞ্জমেন্ট সেইভাবে করা হয়েছে। কারণ ওই যে 6টা পত্রিকার এডিটোরিয়াল, সেখানে তারা ওই দায়িত্ব নিয়েছেন যে এখন ভারতের উচিত বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা নেগোসিয়েশন করে দেওয়া, সে দায়িত্ব তারা নিয়েছে। ভারতের এখন উচিত বহির্বিশ্বের সাথে বাংলাদেশের ইলেকশনকে গ্রহণযোগ্য করে দেওয়ার দায়িত্ব দেওয়া। ভারতের এখন উচিত, এরকম করে অনেকগুলো পয়েন্ট তারা টেনেছেন, যেই পয়েন্টগুলো তারা ভারত আমাদের হয়ে করে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে। আর একটা কথা এখানে অত্যন্ত প্রাসঙ্গিক, না বললেই চলে না, আপনি কাকতালীয় ভাবে হোক বা যেভাবেই হোক, একটা পজিশন কিন্তু সৃষ্টি হয়েছে, যেটা থেকে আমাদের আরো গভীরভাবে অ্যানালাইসিস করতে হবে, দৃষ্টি দিতে হবে এবং অ্যাওয়্যার থাকতে হবে। সেটা কি, 71 সনে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের পক্ষে ছিল, সেগুলোর জন্য বিভিন্ন কারণ আছে, সেগুলো এই সব আমি এখন আলোচনা করার সুযোগ পাবো না। আমাদের পাশে ছিল ভারত এবং রাশিয়া, এই দুটো দেশ শুধু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, বিপক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, কারণ তারা বিপক্ষে ছিল। ভারত এবং রাশিয়া আমাদের পাশে ছিল, সেই কারণেই। হ্যাঁ, আর এবার সেটার সাথে আরো নতুন এলিমেন্ট যেগুলো এই মুহূর্তে বাংলাদেশের ফাইটে আমাদের পাশে শুধু ভারত এবং রাশিয়া, আমাদের বিরুদ্ধে। আমাদের পাশে মানে বাংলাদেশের পাশে ভারত ডিরেক্টলি, মানে বাংলাদেশের পাশে বলতে সরকারের পাশে, মানে এখানে দুটো সরকারের পাশে। এবারের প্রেক্ষিতে হচ্ছে সরকারের পাশে দাঁড়াচ্ছে দুটো শক্তি, একটা ভারত ডিরেক্টলি,
একটা রাশিয়া। চায়না তো আপনি বলতে পারেন, কারণ চায়না আপনাকে আমি বলি, তাহলে আমাকে আরেকটু কথা বলার সুযোগ দেন, সেটা আমি বলি। যেটা যে ব্যাপারটা যে এবার আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে যে আমি অনেকদিন পরে সুযোগ পেয়েছি, আমি ডেফিনেটলি আমার দেশকে আমি সেটা অ্যাওয়্যার করার চেষ্টা করব, অবশ্যই আমি করবো সেটা চেষ্টা। কিন্তু অন্যদেরও সুযোগ দিতে হবে। নিশ্চয়ই আমাকে অন্যরা তো বললে এসেও আমি করবো, যে অ্যাওয়্যারটা করবো যে আমাদের সরকার গঠনের সময় যে কোনো দেশের সরকার, স্পেশালি আমাদের মতো দুর্বল দেশ এবং দুর্বল পলিটিক্সের দেশের, অদূরদর্শী পলিটিক্সের দেশের সরকার গঠনের পরে একটু টালমাটাল অবস্থা থাকে এবং এই সুযোগে অনেক অশুভ শক্তি অনেক ধরনের প্ল্যান করে। আমাদের ভুলে গেলে চলবে না 25শে ফেব্রুয়ারির কথা। আমরা 24শে জানুয়ারি আমাদের সরকার গঠন হয়েছিল, 25শে ফেব্রুয়ারি ইতিহাসের ন্যাক্কারজনক ঠিক আছে, কিন্তু আমি সেই ঘটনা করতে, কিন্তু আমি আপনাকে আবার আপনি দুটো দেশের কথা বললেন তো আমি চায়নাকে যোগ করে দিলাম, কারণ চায়না বলেছে সরকারের সঙ্গে কাজ করবে, তাদের এক ধরনের পরোক্ষ সমর্থন তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছে। সেই জায়গাটা আপনাকে যদি এখন বলি তাহলে আপনি আরেকটু অবাক হবেন, যে আমাদের সেইভাবে আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের প্রত্যেকটা বাহিনী, আমাদের প্রত্যেকটি জনগণ সবাইকে সজাগ থাকতে হবে, আর কোনো অশুভ শক্তি আমাদের গায়ে আর কোনো টোকা দিতে না পারে, যে টোকা 25শে ফেব্রুয়ারি দিয়েছিল, সেরকম সিচুয়েশন যেন আমার দেশে আর না হয়। আর আপনাকে যেটা বললাম, দিদি এই যে জিও পলিটিক্স চেঞ্জের ফলে যে অ্যালাইনমেন্ট চেঞ্জ হচ্ছে, আমাকে ভারত যেভাবে ডিক্টেট করছে, যেভাবে বুঝাচ্ছে যে ইউ গো বাই দিস ওয়ে দ্যাট ওয়ে, সেটার মধ্যে কিন্তু আমার ডিফেন্সও জড়িত আছে। এবং এই ডিফেন্স যদি আপনি চায়নার কথা টানলেন বলে আমি এই মুহূর্তে এই কথাটা টানলাম, যে আমাদের ডিফেন্স কিন্তু চাইনিজ ওরিয়েন্টেড আর্মস অ্যান্ড অ্যামুনিশনের উপরে ডিপেন্ডেন্ট। আপনি খেয়াল করে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী রাশিয়া ভিজিটের সময় আমরা একটা সুদূর প্রসারী গেমের মধ্যে আছি, যে 8,000 কোটি টাকার সামরিক সরঞ্জামের যে ডিলটা হয়েছিল ওটা সুদূর প্রসারী ডিল ছিল। এবং আমাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে, আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের আর্মস ডিফেন্স ডিপেন্ডেন্সি এবং ডিফেন্স আর্মামেন্টস চায়না বেস থেকে সরিয়ে যদি অন্য কোনো বেসে নেওয়া হয়, অন্য আরো লং রান প্ল্যান জিও পলিটিক্স যেই ব্যাপারটাগুলি নিয়ে আমি এই ব্যাপারটা অ্যাওয়্যার করছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে। এবং আপনাকে বলে দিচ্ছি, চায়না যে আপনি বললেন যে চায়না পক্ষে, চায়না এটার মধ্যে ঢুকতে বাধ্য, তার কোনো না কোনো ভাবে এটার মধ্যে তার নাক দিতে হবে, তার নাক দিতেই হবে। এবং সেই নাক দেওয়ার জন্য সে তার ইন্টারেস্টে নাক দিয়েছে, সে আমার ইন্টারেস্টে নাক দেয় নাই, কারণ এখানে আরো অনেক বড় জিও পলিটিক্যাল ইন্টারেস্ট জড়িত আছে। জি সালেহ ভাই আসলে অনেকগুলো জিনিস চমৎকার বলেছেন। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসাবে আমরা খুব র্যাপিডলি আগাচ্ছি। আমি আজকে একটা পত্রিকায় দেখেছি, ইন্ডিয়ান পত্রিকা বলেছে যে দেশটি, ভারতীয় পত্রিকা, এটা হিন্দু অথবা স্টেট, যে দেশটি ভারতের থেকে দারিদ্র্য বিমোচন, শিশু মৃত্যু হার, বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশনে ভারতের থেকে সাফল্য দেখিয়েছে, আজকে সে দেশটি গণতন্ত্রের পরাজয় ঘটেছে। এরকম একটি দুঃখব্যঞ্জক কমেন্ট তারা করেছে। ইন্ডিয়ান 4টি পত্রিকা দেখি, 4টি আমাদের ইলেকশনকে ভেজাল বিজয় এবং প্রাতিষ্ঠানিক আহম্মক কথা এই ধরনের কমেন্ট তারা করেছে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের ফরেন পলিসি কেন এক কেন্দ্রিক হবে? অবশ্যই ভারত আমাদের জন্য অনেক বড় একটি ফ্যাক্টর, আমাদের নিয়ারেস্ট নাইবার। আবার কৌটিল্য বলেছে আজ থেকে 2,500 বছর আগে, ইউর নাইবার ইজ ইউর বেস্ট এনিমি। তো ভারত 71 সালে আমাদেরকে একটি ব্যাপক সহায়তা করেছে, এটা আমরা কোনোভাবেই ভুলতে পারবো না। এবং অবশ্যই ভারতের সাথে সুসম্পর্ক রেখেই আমাদের সমস্ত ফরেন পলিসি টার্গেট করতে হবে। কিন্তু এটা কি এক্সক্লুসিভ ভারত হবে কিনা, এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের চিন্তা করার প্রয়োজন। কারণ আমাদের মধ্যে একটি উন্নয়নশীল দেশে আমার জাপানি টেকনোলজি লাগবে, আমার চাইনিজ টেকনোলজি লাগবে, আমার ছেলে জাপানে পড়তে যাবে, আমেরিকায় পড়তে যাবে, ওখানে সেটেল হবে, ওখান থেকে দেশে রেমিটেন্স পাঠাবে, ইউনাইটেড নেশনসে চাকরি করবে, বাংলাদেশের গার্মেন্টসে কোরিয়ান বায়ার আসতে হবে, কোরিয়ান ইনভেস্টমেন্ট, সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ। এই বাংলাদেশটিকে যদি আমরা একটি আইসোলেটেড আইল্যান্ড করে একমুখী পররাষ্ট্র নীতিতে কখনো নিয়ে যাই, এটি দেশের প্রবৃদ্ধি প্রচন্ডভাবে হ্যাম্পার্ড হবে। আর দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে, আজকে আমরা দেখেছি এই ইলেকশনে বড় দেশগুলো পর্যবেক্ষক পাঠায়নি, এরপরে অভিনন্দন এখনো জানাচ্ছে না। 10 সেকেন্ড অ্যাড করতে দেন আপনার এই কথাটা, 10 সেকেন্ড। আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখেন, 9 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত আমাদের মেরিটাইম বাউন্ডারি নিয়ে হিয়ারিং গিয়েছে হেগে ভারতের সাথে, যেটা আমরা কোনোভাবে সেটা আলোচনায় আনতে পারি নাই। আমরা জানি না, আমি আপনারা দেখেন, কিন্তু আপনি দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয়টা, অনেক গুরুত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা কেউ হ্যান্ডেল করতে পারিনি, আলোচনা করতে পারিনি। কি হয়েছে জানি না, আমি খুঁজে পেয়েছি যে এটা রায় দেওয়া হবে জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, ওটার পিছনে আমি লেগেছিলাম। আপনি খেয়াল করে দেখেন যে এই যে আমার পররাষ্ট্র নীতি যদি ডিপেন্ডেন্ট হয় বা কোন দেশের প্রতি, যে দেশের সাথে আমার সাথে অনেক ধরনের, আমি অনেক এক্সপ্লেইন করতে পারবো। জি বলেন। আমি এটাই বলছিলাম যে আমাদের
ফরেন পলিসিটা অবশ্যই হরিজেন্টাল হতে হবে, কনসেন্ট্রেটেড হতে হবে না। সেখানে অবশ্যই প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক আমাদের রাখতেই হবে। আমাদের সংবিধানে কিন্তু বলা আছে যে বিশ্বের সমস্ত দেশটির প্রতি আন্তর্জাতিক সুসম্পর্ক রাখার ক্ষেত্রে সরকার সবসময় দায়িত্ব পালন করবে। তো সেটি কখনো কনসেন্ট্রেটেড হতে হবে না। আরেকটি ব্যাড কালচার আমাদের এখানে চলে আসছে, আমি সেটি কালকে বলছিলাম, সেটি হচ্ছে আমরা সবার আনুকূল্য চাই। আমরা আমেরিকার আনুকূল্য চাচ্ছি, আমরা রাশিয়ার চাচ্ছি, ব্রিটেনের চাচ্ছি, সবার কাছে চাচ্ছি। আওয়ামী লীগও চেয়েছে। যখন তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠালেন না, তখন আওয়ামী লীগের লোকজন বলছেন যে নির্বাচন পর্যবেক্ষক ছাড়াও সুষ্ঠু নির্বাচন হয় অনেক দেশে। আজকে যখন অনেক দেশগুলো অভিনন্দন জানাচ্ছেন না বা একটি দূরত্ব তৈরি হচ্ছে, তখন বলা হচ্ছে আমার দেশ আমি একাই চালাবো, আমি কোনো বিদেশি শক্তির কাছে পদানত করবো না। কিন্তু আমরা কিন্তু পদানত হয়েই গেছি। আমরা সবসময় তাদের আনুকূল্য চাচ্ছি, আমরা ইলেকশনের পর্যবেক্ষণে তাদেরকে ডাকছি, আমরা সমঝোতা তাদেরকে ডাকছি। আজকে যখন তারা সমঝোতার উদ্যোগ নিচ্ছে, দেশের একটি বুদ্ধিজীবী মহল বলছে তারা ইন্টারফেয়ার করছে। অবশ্যই এটা ইন্টারফেয়ার করা উচিত না, কিন্তু এটা বাংলাদেশের দুর্ভাগ্য, কিন্তু এটা হচ্ছে। এবং 2005 সালেও এদের ইন্টারফেয়ার ছিল বলেই কিন্তু সেই সময় এরকম একটি অশুভ ইলেকশন ঠেকানো গিয়েছিল 2007 এবং সেটারই কিন্তু ফলশ্রুতি 2008 একটি ইলেকশন হয়েছে এবং সেই ইলেকশনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ একটি ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। এবং এর আগে একটি আমি বলবো সেই সময় একটি বেশ ভুয়া ভোটার লিস্ট করা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারের কে প্রধান হবে সেটি নিয়ে সব ছক কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। তাতে এদের অবশ্যই একটা ইন্টারফারেন্স ছিল। তো রাইটলি আর রংলি তারা কিন্তু একটা রোল প্লে করে এবং সেই রোলটা অনেক ক্ষেত্রে দেশের জন্য খারাপ না, ভালোই। আওয়ামী লীগের জন্য গতবার ভালো ছিল, আওয়ামী লীগের জন্য ভালো ছিল বলে সেটা তখন ওয়েলকাম ছিল। এখন আওয়ামী লীগের জন্য নেগেটিভ মনে হচ্ছে দেখে সেটা আনওয়েলকাম, যেটি খুব দুঃখজনক। আমরা একটা অবস্থান নিতে হবে, ক্যানট হ্যাভ এ ডাবল স্ট্যান্ডার্ড, ইউ ক্যানট ইট দ্য কেক এন্ড হ্যাভ ইট এট দ্য সেম টাইম। এটি হচ্ছে আমার ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। এখানে কয়েকটা ইস্যু দুজনের আলোচনা থেকে এসে গেছে। একটা হলো ফরেন পলিসি। তার আগে আমি ইলেকশনের যে কথাটা বললেন সাহেব, বাংলাদেশে গত 1991 থেকে 6টা ইলেকশন হয়েছে। 6টা ইলেকশনের ভিতরে 2টা ইলেকশন হয়েছে দলীয় সরকারের আন্ডারে। একটা 96 এর 15 ফেব্রুয়ারি আর একটা 2014 এর 5ই জানুয়ারি। এই 2টা ইলেকশনকেই বিপুল ভাবে লোক প্রত্যাখ্যান করছে বলা যায়। সুতরাং আমাদের একটা কালচারে আমরা গড়ে উঠছি গত 2 দশকের বেশি, যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন হলে লোকজন মোরালেস থাকে, আপনার এক ধরনের অভিযোগ থাকে এবং সেটা একদম অভিযোগবিহীন কোনো ইলেকশন হয় না। সুতরাং এই জিনিসটা আমাদের কিন্তু বিবেচনায় আনতে হবে যে, এবং শেখ হাসিনা সবসময় বলছেন যে আনইলেক্টেড লোকেরা খুবই খারাপ, তাদের আন্ডারে ভালো ইলেকশন হতে পারে না তাদের আন্ডারে। কিন্তু 2008 সনের ইলেকশনকে সবাই একটা মানে প্রশংসা করে যে একটা ফ্রি ফেয়ার এবং ওয়াইড পার্টিসিপেশন একটা ইলেকশন হয়েছিল। ইলেকশনটা কারা কন্ডাক্ট করছিল? এটা কিন্তু করছিল একটা কেয়ারটেকার সরকার এবং তারা ছিল আনইলেক্টেড। এ বিষয়টাও কিন্তু বিবেচনায় আমাদের আনা উচিত। এবং আরেকটা জিনিসও বিবেচনায় আনা উচিত যে তারা সবসময় ইলেক্টেড লোকজনকে নিয়েই কাজ করার জন্য উদ্যোগ নেন বা বলেন, এটা রাইট, জনগণের প্রতিনিধি কাজ করবে, কিন্তু সেটা কর্মেও দেখাতে হবে। আজকে দেখেন ঢাকা সিটি কর্পোরেশনকে 2 ভাগে ভাগ করা হলো, একটা তুগলকি কাণ্ড হয়ে গেল সেখানে। সেইটা কিন্তু ইলেক্টেড কোন মেয়রের আন্ডারে নাই। আজকে দেখেন বাংলাদেশের পার্লামেন্ট, সেখানে এই বেশ কিছুদিন ধরে চালাচ্ছেন আমাদের ডক্টর শিরিন শারমিন। উনি ব্যক্তিগতভাবে অনেক যোগ্য, আমি এটা অস্বীকার করব না, ওনার অনেক যোগ্যতা আছে, মেধা আছে, সবকিছুই আছে, কিন্তু উনি কিন্তু ইলেক্টেড না, ডাইরেক্টলি ইলেক্টেড না। আপনি বলুন যে বাংলাদেশের কনস্টিটিউশনে কোথায় আছে এই কয়েকজন এমপি মিলে আরেকজন এমপিকে নির্বাচিত করে নিয়ে আসতে পারে? এই অধিকার কি জনগণ যখন ভোট দেয় একজন এমপিকে দেয় না? আরেকটা পয়েন্ট যেটা আমি একটু আসি, যে আপনারা যে ভারত এবং ইউএস এদের কথা বলতেছিলেন, আমাদের যে দৈন্য দশা, আজকে বাংলাদেশের জনগোষ্ঠীর একটা অংশ আক্রমণের ভয়তে জবুথবু হয়ে আছেন, তাদেরকে অন্য লোকেরা ঘেরাও করে তাদের প্রোটেকশন দিচ্ছে, দুর্ভাগ্যজনক। আর বাংলাদেশের সৈন্যদের একটা অংশ তারা ফ্লাই করে চলে যাচ্ছেন সাউথ সুদানে, ঠিক এই ধরনের একটা পরিস্থিতিকে রক্ষা করার জন্য। আমরা আমাদের সৈন্য বাহিনীর জন্য অনেক টাকা পয়সা ব্যয় করি, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের জনগণ যখন বিপদাপন্ন, তখন আমাদের সরকার জাতিসংঘ থেকে ফোন করলো, 48 ঘন্টার মধ্যে
প্লাটুনকে প্লাটুন, ব্যাটালিয়নকে মনে হয় 1 ব্যাটালিয়ন সৈন্য পাঠিয়ে দেওয়া হয়েছে কিংবা যাওয়ার পথে। এটাও এক ধরনের দুর্ভাগ্যজনক। এটা আমরা কিন্তু বাধ্য হয়ে এগুলি করি, বাধ্য হয়ে করি। আমরা ভারতের কথা বারে বারে ভারত বলে যে তোমাদের এই যে আপনি সব পত্রিকায় কত সুন্দরভাবে তারা লিখছেন যে গণতন্ত্র থাকা উচিত, এটা থাকা উচিত। আজকে ঝাড়খণ্ডে ভারতের কোথায় গণতন্ত্র? আজকে কাশ্মীরে কোথায় গণতন্ত্র? মিজোরামে কোথায় গণতন্ত্র? ডক্টর চৌধুরী, আমি আসছি আপনার কাছে। আমরা একেবারে শেষ প্রান্তে, প্রত্যেকের জন্য 1.5 মিনিট কনক্লুডিং রিমার্কস। হোয়াট ইজ নেক্সট? বাংলাদেশের গন্তব্য কোথায়? বাংলাদেশের গন্তব্য বাংলাদেশের জনগণের কাছে ফিরে আসুক, এটা হচ্ছে আমার প্রথম চাওয়া। এই অদূরদর্শী অযোগ্য রাজনীতিবিদদের হাত থেকে, নাগপাশ থেকে আমরা মুক্তি পাই। আমাদের উপরে যারা ছড়ি ঘোরাবার চেষ্টা করছেন, আমি তাদের উদ্দেশ্যে সাবধান বাণী দিতে চাই, বাংলাদেশকে নিয়ে খেলবেন না। আপনার এখানে আমার প্রথম বা সেকেন্ড অনুষ্ঠানে আমি বলেছিলাম, যারা বিদেশে বসে, যারা বাইরে বসে বাংলাদেশের জনগণকে নিয়ে ছক কাটেন, প্ল্যান কাটেন, ব্লু প্রিন্ট করেন, তাদের জানা উচিত এই বাংলার মানুষকে পদানত করা অত সহজ না। বাংলাদেশকে নিয়ে যারা এই নীল নকশা করছেন, বাংলাদেশকে নিয়ে যারা অন্য ভাবনা ভাবছেন, বাংলাদেশকে নিয়ে যারা তাদের স্বার্থ সিদ্ধির দূরদর্শী প্ল্যান করছেন বলে আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ ওই দেশ যে 9 মাস নিজের রক্ত দিয়ে 9 মাসে নিজের দেশকে স্বাধীন করেছে। এই দেশকে নিয়ে কতিপয় অদূরদর্শী রাজনীতিক তাদের স্বার্থসিদ্ধির জন্য কতিপয় আপনার নেইবারিং অথবা অন্য শক্তি কেউ কিছু করে পার পাবে, এটা যদি তারা ভাবেন, তারা বোকার রাজ্যে বাস করেন। বাংলাদেশের জনগণ চিরদিন যুদ্ধ করে জয় হয়েছে, বাংলাদেশের জনগণ যুদ্ধ করেই জয়ী হবে এবং ভবিষ্যতে এই পৃথিবীর মানচিত্রে ওই বাংলাদেশ স্টাবলিশড হবে, যেই বাংলাদেশকে এখন যখন অলরেডি ইন্ডিয়া যেমন আমাদেরকে হিংসা করে বিভিন্ন প্যারামিটারে আমরা আগানো, আমরা আরো বেশি হিংসার জায়গায় বুঝবো। আসলে আমাদের গণতন্ত্রের ইতিহাসে গত 20-25 বছর দেখলে আমরা দুটি কলঙ্ক দেখতে পাই। একটি হচ্ছে 15ই ফেব্রুয়ারি ইলেকশন, আর একটি হচ্ছে 5ই জানুয়ারি ইলেকশন। তো বিএনপি 15ই ফেব্রুয়ারি ইলেকশনটি করেছিল, কিন্তু 3 মাসের মধ্যে তারা কিন্তু নিজেদের রেকটিফাই করে ফেলেছে। তারা একটি বলতে পারে যে আমরা একটি নিয়ম রক্ষার ইলেকশন করেছিলাম, একটি অ্যামেন্ডমেন্ট পাস করার জন্য করেছিলাম। এই সরকার, আমি বলবো, যদি তাদের ইমেজ ঠিক রাখতে চায়, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, একটি মহান দল, বঙ্গবন্ধুর দল, বাংলাদেশের স্বাধীনতার অনেক অবদান আছে, তারা যদি গণতন্ত্রকে সম্মান জানায়, গণতন্ত্রকে সমুন্নত রাখতে চায়, আমি বলবো অতি সত্বর 1-2 মাসের মধ্যে, 3 মাসের আগেই ইলেকশন দেওয়া উচিত। আমি হয়তো ইউটিউবিজম বলছি, অলিক কল্পনা, কিন্তু এটি হওয়া উচিত। তাহলে তারা বলতে পারবে যে না, আমরা এই ইলেকশনটি ক্ষমতার জন্য করিনি, আমরা নিয়ম রক্ষার জন্য করেছিলাম। যদি এর বেশি এক্সটেন্ড করে, তাহলে বাংলার জনগণ ধরেই নেবে আওয়ামী লীগ জোরপূর্বক ক্ষমতায় আসার জন্য ইলেকশনটি করেছে, এবং সেটির রিপারকাশন জনগণ অত্যন্ত খারাপভাবেই দেবে, ভালোভাবে দেবে না। আর কিন্তু ইলেকশনটি হলে কিভাবে হবে, এখানে একটি প্রবলেম আছে, সেটি হচ্ছে এখানেও একটি গর্তুমি আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ বলবে যে না এভাবে ইলেকশন হবে, বিএনপি হয়তো বলবে যে না কেয়ারটেকার গভর্নমেন্ট আসতে হবে। এখানে আমি মনে করি ইলেকশন কমিশনকে সংবিধানে যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার। আমি এখন সময় থাকলে বলতে পারতাম, বাট আমি মনে করি একদম নিরপেক্ষ ইলেকশন কমিশন দিয়ে, বিশ্বাসযোগ্য ইলেকশন কমিশন দিয়ে ইলেকশন করা যায়, তাহলেও ভালো ইলেকশন করানো সম্ভব। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, রাজনীতি গোলকধাঁধায় পড়ে গেছে, গোলকধাঁধা থেকে বের করে আনার একটা জাতীয় প্রচেষ্টা থাকা উচিত, অর্থাৎ একটা ন্যাশনাল ডায়ালগ বা জাতীয় সংলাপ শুরু হওয়া দরকার। তার সুনির্দিষ্ট কয়েকটা উদ্দেশ্য নিয়ে, একটা উদ্দেশ্য হবে যে নির্বাচনের পদ্ধতির একটা স্থায়ী সমাধান, কিভাবে ইলেকশন হবে। এবং আরেকটা জিনিস সবসময় চিন্তা করতে হবে, আমাদের যে 3টা দল বা 4টা দল, যেসব মেজর দল আছে, তাদের ভিতর যাতে ইন্টারনাল দলের ভিতর যেন গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হয়, এবং ক্ষমতার যে কেন্দ্রীভূত হয়ে গেছে সেটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। আত্মীয়তন্ত্র, পরিবারতন্ত্র, দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ে তোলার জন্য এখনই সময়, এখনই এরা একটা জাতীয় সংলাপ শুরু করতে পারে। সেটা শুধু বিএনপি আওয়ামী লীগের মধ্যেই সীমাবদ্ধ হবে না, জাতির সকল সেকশনের লোক নিয়েই এটা হতে পারে, 1 মাস ধরে আলোচনা হতে পারে, কিন্তু একটা স্থায়ী সমাধান আমরা চাই। 30 সেকেন্ড। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বলবো, এতক্ষণ শুধু আমরা যে আলোচনা করলাম, শুধু যে সেই আলোচনা থেকে আমি একটু আশার বাণী, একটু আশার কথা শুনতে চাই। যে যেমন আমি বললাম যে আমাদের জনগণকে এটা প্রতিহত করতে হবে, কেউ আমাদেরকে নিয়ে খেলতে পারবে না, তেমন আমি বর্তমান যে সরকার এসেছে, যে ইলেকশনে যে সরকার এসেছেন, তার হাতে এখনো সুযোগ আছে। উনি যদি সত্যিই দেশকে ভালোবাসেন, উনি
সত্যি সত্যি উনি যে শপথ নিয়েছেন, আপনার এই শপথটা বলার জন্য আসলে আপনার কাছ থেকে আমি একটু সময় নিয়েছি, যে আমাদের সব সবাই শুনেছেন না, সেটার মধ্যেই আমার কথা, ওখানেই আমার কথা, যে ওনারা শপথ নিয়েছেন। প্রিয় দর্শক, আমি আপনাদের জন্য আবার একটু বলি, এখানে আমি স্বয়ংস সশ্রদ্ধ চিত্তে শপথ সশ্রদ্ধ চিত্তে দিয়ে বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের স্বয়ংস মন্ত্রী বা উপমন্ত্রী হব এবং পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের আমি সেটাই আমি সংবিধানের রক্ষণ সমর্থন নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিধি আচরণ করিব। প্রিয় দর্শক, আমরা কি একজন মাননীয় এমপি বা মন্ত্রী বুকে হাত দিয়ে বলতে পারবেন বিগত কিংবা বর্তমান তারা যেন যে তারা এই অনুরাগ বা বিরাগের বর্ষবর্তী না হয়ে সকলের প্রতি আইন দিতে ব্যবহার করবেন? তারা করেন না। আমি আশা করব তারা করবেন। আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজ আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনার মতামতই আমাদের অনুষ্ঠান চিত্রমাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05। আর তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি আপনার সেলফোন থেকে শুনতে পারবেন 16258 নাম্বারে ডায়াল করে। মিস্টার সালেহ আহমেদ তিতা, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং ব্যারিস্টার হায়দার পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক মণ্ডলী, আমার তিন অতিথি নানা বিষয় নিয়ে কথা বলেছেন, আপনারা শুনেছেন সেগুলো। বিশ্বাসহীনতা, ভয়, ঘৃণা, এগুলো বাংলাদেশে একটি বড় সংকট, এগুলো ওনারা বলছিলেন। এবং ভয় মানুষকে কাবু করে ফেলে, পর্যুদস্ত করে, শক্তিহীন করে তোলে এবং ভীতু মানুষের জন্য এই পৃথিবীটা নয়, এটি কিন্তু মাথায় রাখতে হবে। আর বাংলাদেশের বাতাসে যে ঘৃণা ছড়ছে, ঘৃণা উড়ানো হচ্ছে, ঘৃণা ছড়ানো হচ্ছে, যে ঘৃণা সংস্কৃতি চালু করা হচ্ছে, এখানে মাথায় রাখতে হবে যে ঘৃণা জাতীয় কোনো বক্তব্য যার মধ্যে দিয়ে ঘৃণা প্রকাশ পায়, অন্যকে ঘৃণা করতে উৎসাহ জাগায়, এটি কিন্তু উন্নত বিশ্বে একটি বড় অপরাধ হিসেবে চিহ্নিত। এটিও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। আমরা যেহেতু এখন বলছি আমরা বৌদ্ধ মায়ের দেশে যাব, দেশকে একটা উন্নত দেশে পরিণত করব, সেটি কেবল অর্থনৈতিকভাবে করা সম্ভব হবে না যদি আনুষঙ্গিক অন্যান্য দিকে আমরা আমাদের উন্নতিটা না করতে পারি। জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার কথা ওনারা বলেছেন, রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রের কথা বলেছেন এবং পরিবারতন্ত্র, ব্যক্তিতন্ত্র, এসব বিষয় নিয়ে ওনারা অনেক কথা বলেছেন। কিন্তু একজন বলেছেন যে বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, বাংলাদেশের জনগণকে সেটি করতে হবে। আরেকজন বলেছেন যে এটি জাতীয় সংলাপ করা প্রয়োজন। অন্য আরেকজন বলেছেন যে 3 মাসের আগেই নির্বাচন হতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ তার দলের ভেতরে যে কালিমা নামের সঙ্গে যে কালিমা লিপ্ত করেছে বলে তার ভাষায়, সেটি থেকে মুক্ত হতে হলে 3 মাস আগেই একটি নির্বাচন দিতে হবে। এবং তিনি মনে করেন যে নির্বাচন কমিশনকে অনেক শক্তিশালী এমনিতেই আছে, সেটিকে আরো কিভাবে আরো শক্তিশালী, নিশ্ছিদ্র শক্তিশালী করা যায়, সেটি করবার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। এইসব বিষয়ে আমরা ভবিষ্যতে আরো কথা বলবো। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।